হেই বন্ধুরা, আজ এক্সপ্লেন করতে চলেছি দ্য প্রিডেটর মুভিটা। মুভি শুরু হয় মহাকাশ থেকে একটি অজানা যান পৃথিবীতে প্রবেশ করার দৃশ্য দিয়ে। এরপর আমেরিকার একটি বিশেষ বাহিনীর স্পেশাল ফোর্স দলকে দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে একটি উদ্ধার মিশনে পাঠানো হয়। দলটির নেতৃত্বে থাকে মেজর ডাস সোপার, তার সাথে রয়েছে তার দক্ষ এবং অভিজ্ঞ দল। তাদের কাজ হলো একটি অপহৃত দলকে জঙ্গলের মাঝখান থেকে উদ্ধার করা। ডাস এবং তার দল জানতে পারে যে সিআইএ তাদের এই মিশনে পাঠিয়েছে। তারা জঙ্গলের গভীরে গিয়ে আবিষ্কার করে যে অপহৃত দলটি আসলে যারা মারা গেছে এবং তাদের দেহগুলি অমানবিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি দেখে ডাস এবং তার দল অবাক হয় এবং বুঝতে পারে যে তাদের সামনে খুব ভয়ঙ্কর কিছু রয়েছে। মিশনের শুরুতে ডাসের দল একটি বিধ্বস্ত হেলিকপ্টার দেখে যা জঙ্গলে একটি গাছে ঝুলে আছে। এটি দেখে তারা বুঝতে পারে যে তাদের মিশন আরো বিপজ্জনক হতে চলেছে। ডাস বলে যে তোমরা সাবধান হয়ে যাও, সামনে আমাদের জন্য আরো বিপজ্জনক হতে চলেছে। কিন্তু তারা বুঝতে পারে না যে এমন কি অস্ত্র ব্যবহার করা হয়েছে যে হেলিকপ্টারটিকে একেবারেই বিধ্বস্ত করা ফেলা হয়েছে। এরপর তারা হেলিকপ্টারটিকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু এটা রহস্য তারা উন্মোচন করতে পারে না এবং তারা গভীর জঙ্গলের সামনের দিকে এগোতে থাকে। এই মুভির আসল চরিত্রের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। ডিলেন সিআই এজেন্ট এবং ডার্সের পুরনো বন্ধু, তবে ডার্স তার উপর পুরোপুরি বিশ্বাস করে না। ইনি হচ্ছেন ম্যাক, শান্ত কিন্তু ভয়ঙ্কর প্রকৃতির সৈনিক। ইনি হচ্ছে ব্লেন, আক্রমণাত্মক এবং বিদ্রোহী স্বভাবের, সঙ্গে সবসময় মিনিগান রাখেন। পঞ্চ, দলের সবচেয়ে বুদ্ধিমান এবং চতুর সৈনিক। বিলি, নেটিভ আমেরিকার ট্যাকার যার অনুভূতি খুবই প্রখর। হকিংস, দলের মধ্যে সবচেয়ে মজার চরিত্রের। মূল সিনেমায় ফিরে আসি। ডার্স তার বাহিনী নিয়ে জঙ্গলে যতই গভীরে যেতে থাকে ততই তাদের ভিতরে এক অজানা আতঙ্ক কাজ করতে থাকে। তারা জঙ্গলের ভিতরে অদ্ভুত সব আওয়াজ শুনতে পাচ্ছিল। তারপর দেখা যায় ম্যাক একটি গাছের লতা মুখে নিয়ে চুষতে থাকে। আসলে সে ভেবেছিল ওটার ভিতরে হয়তো পানি থাকতে পারে। যাই হোক, সে পানি পেয়েও যায় এবং সেটা চুষতে চুষতে খেতে থাকে। আসলে ডার্সের বাহিনী এখানে এসেছে এক আতঙ্কবাদী বিদ্রোহী সন্ধানে, যারা কিনা তাদের কিছু টিমকে জিম্মি করে রেখেছে। তোমরা আগেই দেখেছো কি নির্মম ভাবে সেই সৈনিকগুলোকে মেরে এই বিদ্রোহীরা ঝুলিয়ে রেখেছে। তারপর দেখা যায় তারা খুঁজতে খুঁজতে একটি বিদ্রোহী শিবিরের সন্ধান পেয়ে যায় এবং সেখানে তারা প্রচন্ড গোলাগুলির মাধ্যমে আক্রমণ চালায় এবং সহজেই বিদ্রোহীদের পরাজিত করে। কিন্তু এরপর ডার্স জানতে পারে যে আসল মিশন ছিল বিদ্রোহীদের তথ্য সংগ্রহ করা, অপহরণ নয়। এটি ডিলেনের চালাকি ছিল। ডার্স এতে ক্ষুব্ধ হয়, কিন্তু তখনই তাদের জীবনের জন্য নতুন হুমকি শুরু হয়, কারণ এই জঙ্গলে ছিল প্রচন্ড ভয়ঙ্কর। কারণ এখানে দুপাই শত্রু চাইতে ভিনগ্রহী শত্রুর আনাগোনা বেশি। তারপর আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর এলিয়েনকে, যাকে এই মুভিতে প্রিডেটর বলা হয়েছে। সে অলরেডি ডার্সের বাহিনীর উপর নজরদারি করা শুরু করে দিয়েছে। এটা ছিল এমন এক ধরনের এলিয়েন যে কিনা অদৃশ্য থেকে আক্রমণ চালাতে সক্ষম। সে প্রাণী নড়াচড়া ও ডিটেক্ট করতে সক্ষম তার মেশিনের মাধ্যমে। তারপরের সিনে দেখা যায় একটি মেয়েকে তারা শনাক্ত করেছে, কিন্তু এই মেয়েটির ভাষা তারা বোঝে না। এই মেয়েটির নাম ছিল আনা, যে কিনা বিদ্রোহ বাহিনীর সদস্য ছিল। মেয়েটি ডার্সের বাহিনীকে জানায় এখানে প্রিডেটর আছে যারা কিনা আমাদের শরীরের তাপমাত্রা দেখে ও অস্ত্র দেখে শনাক্ত করতে পারে। এই কথা শুনে ডার্সের টিম এলিয়েনকে মারার জন্য জঙ্গল তল্লাশি করতে থাকে। যখন সকল টিম স্থির হয়ে এলিয়েনদের সন্ধান করছিল, তখনই আমরা দেখতে পাই এই মেয়েটি ম্যাককে আঘাত করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ম্যাক মেয়েটির পিছু পিছু ছুটতে থাকে। আর এই সময়টা ডার্সের দলের মধ্যে প্রিডেটরের হাতে প্রথম মৃত্যু হয় হকিংসের। তার মৃত্যু মুভির অদৃশ্য শিকারী প্রিডেটরের ভয়ঙ্কর শক্তি এবং শিকার করার ক্ষমতা দেখে সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই অদৃশ্য প্রিডেটর হকিংসের উপর আক্রমণ চালায়। হকিংস কিছু বুঝে ওঠার আগেই প্রিডেটর তাকে হত্যা করে, তার শরীরকে ছিন্ন ভিন্ন করে এবং লাশ গায়েব করে ফেলে। আনা প্রিডেটরের আক্রমণ প্রত্যক্ষ করে, কিন্তু ভয়ে কিছু করতে পারে না। পরে সে দলকে জানায় কিছু অদৃশ্য শিকারী হকিংসকে মেরেছে। হকিংসের আকস্মিক মৃত্যু দলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। তারা বুঝতে পারে যে তারা এমন একটি শত্রুর মুখোমুখি যা দেখা যায় না এবং অত্যন্ত বিপজ্জনক। ম্যাক মেয়েটির পিছু পিছু ছুটতে থাকে, আর এই সময়টিতেই হকিংসকে মেরে এলিয়েনটি গায়েব হয়ে যায়। হকিংসের মৃত্যুর পর ডাস এবং তার দলের জন্য পরিস্থিতি আরো চরমে পৌঁছায়। তার মৃত্যুর পরবর্তী ঘটনায় বাকি টিমমেটদের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। হকিংসের চিৎকার শুনে সবাই ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। সেখানে তারা তার রক্তের দাগ এবং পোশাকের কিছু অংশ খুঁজে পায়, কিন্তু তার দেহ আর খুঁজে পাওয়া যায় না। দলে সবাই হতবাক হয়, কারণ তারা বুঝতে পারে যে এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়। আনা ঘটনাস্থলে ছিল এবং প্রিডেটরের আক্রমণ প্রত্যক্ষ করেছিল। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং কিছুই বলতে চায় না। পরবর্তীতে আনা জানায় জঙ্গলের এলিয়েন এবং তা আমি নিজ চোখে দেখেছি। এটা শুনে যা দলের জন্য আরো বিভ্রান্তকর হয়ে ওঠে।
হকিংসের আকস্মিক মৃত্যু দলের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। বেইন, ম্যাক এবং বিলি আরও সতর্ক হয়ে যায় এবং প্রতিটি শব্দ গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। ডাসের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলে না, তবে পরিস্থিতি মোকাবিলার জন্য তারা ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করতে থাকে। আমরা আবারও দেখতে পাই প্রিডেটর দলটির দূর থেকে পর্যবেক্ষণ করে এবং পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করতে থাকে। এটি তার শিকারের করার কৌশলের অংশ, যাতে দলটি মানসিকভাবে আবারও দুর্বল হয়ে পড়ে। এরপর এলিনেটির শিকার হয় ব্রেনের। আমরা দেখতে পাই প্রিডেটর তার প্লাজমা অস্ত্র ব্যবহার করে ব্লেইনকে হত্যা করে ফেলে। ব্লেইনের শরীরের মধ্য দিয়ে বিশাল একটি গর্ত হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। ব্লেইনের মৃত্যু দলের মধ্যে আরো ভয় এবং হতাশা ছড়িয়ে দেয়। আমরা আগেই জেনেছি ম্যাক ব্লেইনের একজন কাছের বন্ধু ছিল। তার মৃত্যুতে ম্যাক প্রচন্ড রেগে যায় এবং প্রিডেটরকে খুঁজে বের করার জন্য এলোপাতাড়ি গুলি চালায়। ম্যাকের প্রতিক্রিয়া দলকে আরো বিভ্রান্ত করে তোলে, কারণ প্রিডেটরের অদৃশ্য থাকার কারণ তাকে খুঁজে পাওয়া একেবারেই সম্ভব ছিল না। ডাচ বুঝতে পারে আমরা এই এলিয়েনকে অতি সহজে মারতে পারবো না, তাই সে সিদ্ধান্ত নেয় একটি ফাঁদ তৈরি করার জন্য এবং সেটি সে করেও ফেলে। ডাচ বুঝতে পারে যে তারা একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রতিপক্ষের সঙ্গে লড়াই করছে। দল সক্রিয়ভাবে বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করতে শুরু করে দেয়। আনা নামের মেয়েটি বহুদিন ধরে এই জঙ্গলেই আছে, তাই সে জানে এই এলিয়েন কিভাবে মানুষকে শনাক্ত করে। সে ডাচকে বলে ডাচ প্রিডেটরের টাপ নির্ভর প্রযুক্তি ব্যবহার করে শিকার করে থাকে। এটি তাদের সাহায্য করে বুঝতে যে তারা কেবলমাত্র সশস্ত্র এবং বিপজ্জনক ব্যক্তিদের টার্গেট করে। ব্লেইনের মৃত্যুর পর দলের পরবর্তী সদস্য যিনি মারা যান তিনি হলেন মার্ক। ম্যাকের মৃত্যু একটি গুরুত্বপূর্ণ এবং নাটকীয় মুহূর্ত, কারণ তিনি প্রিডেটরের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য মারিয়া হয়ে উঠেছিলেন এবং সে তার বন্ধুর শোকে এলোপাথাড়ি মেশিন গান দিয়ে জঙ্গলের গাছগুলোকে ধ্বংস করতে থাকে। এবং দেখা যায় ম্যাক প্রিডেটরের অবস্থান শনাক্ত করার চেষ্টা করে এবং তাকে তাড়া করতে শুরু করে দেয়। প্রিডেটরকে ধরার জন্য ম্যাক এক পর্যায়ে গভীর জঙ্গলে ঢুকে যায়। ম্যাক প্রিডেটরের গতিবিধি লক্ষ্য করে তাকে ধরার চেষ্টা করে। সে অত্যন্ত সতর্ক থাকলেও প্রিডেটরের উন্নত প্রযুক্তি এবং অদৃশ্য থাকার ক্ষমতার কারণে তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। প্রিডেটর ম্যাকের মাথায় তার প্লাজমা কাস্টার ব্যবহার করে। ম্যাকের মাথায় সরাসরি আঘাত লাগে এবং তার মাথার খুলি উড়ে যায়। সে সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। ডাস এবং তার দল ম্যাককে খুঁজতে যায়, কিন্তু তারা তার মৃতদেহ খুঁজে পায়। দলের মধ্যে আতঙ্ক এবং হতাশা আরো গভীর হয়। ম্যাকের মৃত্যু ডাস এবং বাকি সদস্যদের প্রিডেটরকে ধ্বংস করার সংকল্পে আরো শক্তিশালী করে। ডাস বুঝতে পারে যে তারা ফাঁদ তৈরি না করলে প্রিডেটরের বিরুদ্ধে জিততে পারবে না। ম্যাকের মৃত্যু দলের জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এই প্রমাণ করে যে প্রিডেটর কেবল শারীরিকভাবে শক্তিশালী নয়, তার প্রযুক্তি এবং শিকার করার কৌশল অসাধারণ। এরপর দেখা যায় ম্যাকের মৃত্যুতে তার সঙ্গে ডিলেন প্রিডেটরের প্রতি আরো রাগান্বিত হয়ে পড়ে। ডিলেন প্রিডেটরকে খুঁজে বের করার জন্য গভীর জঙ্গলে ঢুকে পড়ে। সে প্রিডেটরের ছায়ামাত্র যখনই দেখতে পায় এবং তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। প্রিডেটরও দ্রুততার সাথে পাল্টা আক্রমণ করে, ডিলেনের ডান হাত কেটে ফেলে এবং পরবর্তীতে তার বুকে ব্লেড ঢুকিয়ে হত্যা করে মেরে ফেলে। ডিলেনের মৃত্যু এবং ম্যাকের অনুপস্থিতি দলের বাকি সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। ডাস এবং তার দল বুঝতে পারে যে প্রিডেটর তাদের একে একে হত্যা করার পরিকল্পনা করছে। তারা নিজেরাই নিজেদের রক্ষা করার জন্য আরো কৌশলী হতে শুরু করে দেয়। তারপর আমরা দেখতে পাই দলটির সবাই যখন পালানোর চেষ্টা করে, বিলি প্রিডেটরের বিরুদ্ধে একা যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। একটি সরু জায়গায় দাঁড়িয়ে বিলি তার অস্ত্র ফেলে দিয়ে ছুরি হাতে অপেক্ষা করতে থাকে। সে প্রিডেটরকে চ্যালেঞ্জ জানায়, কিন্তু শেষমেশ তারও শেষ রক্ষা হলো না। প্রিডেটরের শক্তি ও দক্ষতার কাছে বিলি পরাজিত হয় এবং নিহত হয়। এবার শুধুমাত্র জীবিত থাকে দলের লিডার ডাস। ডাস বুঝতে পারেন যে সরাসরি প্রিডেটরের সঙ্গে লড়াই করা তাদের জন্য আত্মঘাতী ও মৃত্যু হতে পারে, তাই সে বাকি সদস্যদের সঙ্গে মিলে একটি পালানোর পরিকল্পনা করেন। তবে প্রিডেটর তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করেই চলেছে এবং আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। ডাস এবং আনা বুঝতে পারে যে প্রিডেটর কেবলমাত্র সশস্ত্র ব্যক্তিদের আক্রমণ করেই চলেছে। ডাস আনার কাছে অস্ত্র রাখতে নিষেধ করে যাতে সে নিরাপদে পালাতে পারে। দলের লোকজন একে একে মারা যাওয়ার পর ডাস প্রিডেটরের বিরুদ্ধে একাই লড়াই করার সিদ্ধান্ত নেয়। তিনি জঙ্গলের উপাদান ব্যবহার করে প্রিডেটরকে ফাঁদে ফেলার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেন। নিজের শরীরে কাদার প্রলেপ দিয়ে তাপ নির্গমন বন্ধ করেন যাতে প্রিডেটর তাকে শনাক্ত করতে না পারে। ডাস বুঝতে পারে যে সরাসরি লড়াইয়ে প্রিডেটরকে হারানো সম্ভব নয়, তাই সে জঙ্গলের বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করে একাধিক ফাঁদ তৈরি করেন। লতাগুলো দিয়ে তৈরি করে ফেলে স্পিড লোডের তীর, ভারী কাঠের গুঁড়ি যা একটি নির্দিষ্ট অবস্থানে ফেলে দিয়ে এলিয়েনকে চাপা দেওয়া যায়।
এই ধরনের ফাঁদ ডাস তৈরি করে ফেলে। এর পরের সিনে দেখা হয় প্রিডেটর ডাসকে খুঁজতে থাকে, কিন্তু তার শরীর কাদা থাকার কারণে প্রিডেটর তাকে তাপ ডিভিশনে শনাক্ত করতে পারে না। ডাস প্রিডেটরের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং নিজের তৈরি ফাঁদগুলোকে কার্যকরভাবে ব্যবহার করতে শুরু করে দেয়। ডাস প্রিডেটরের একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য কৌশল ব্যবহার করে। সে প্রিডেটরের উপরে স্পিড লোডের তীর নিক্ষেপ করে, যা প্রিডেটরকে আহত করে দেয়। প্রিডেটর আহত হলেও সে আরো অগ্রসী ও চিৎকার দিয়ে গর্জন করতে থাকে। শেষমেশ আমরা দেখতে পাই প্রিডেটর ডাসকে খুঁজে পায় এবং তাদের মধ্যে একটি সরাসরি হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই প্রিডেটর তার উন্নত অস্ত্র ব্যবহার না করে ডাসকে রেগে মেগে তার শরীরে শক্তি দিয়ে পরাম্ব করার চেষ্টা করে। ডাস বুদ্ধি এবং স্থায়িত্ব দিয়ে প্রিডেটরের সঙ্গে লড়াই চালিয়ে যায়। সিনেমার শেষ মুহূর্তে দেখা যায় ডাস গাছের গুড়ি দিয়ে যে ফাঁদ তৈরি করেছিল সেটাকে এখানে কাজে লাগিয়ে দেয়। যখন প্রিডেটর ফাঁদে পা দেয় তখনই একটি ভারী কাঠের গুড়ি তার মাথার উপর এসে পড়ে। প্রিডেটরের মারাত্মকভাবে সেখানে আহত হয়ে যায়। প্রিডেটর এখানে বুঝতে পারে সে অলরেডি হেরে গেছে, তবে শেষ মুহূর্তে একটি আত্মঘাতী বোমার টাইমার সে চালু করে দেয় এবং আমরা দেখতে পাই প্রিডেটর তার কবজির ডিভাইস ব্যবহার করে একটি টাইমার চালু করে, যা একটি বিশাল বিস্ফোরণ ঘটায়। ডাস বিস্ফোরণ থেকে পালাতে সক্ষম হয় এবং একটি নিরাপদ দূরত্ব গিয়ে আশ্রয় নেয়। বিস্ফোরণের পরপর একটি উদ্ধারকারী দল ডাসকে খুঁজে পায়। ডাস পুরো ঘটনার শারীরিক ও মানসিক সকল সহকারে জীবিত ফিরে আসে। আর এই অসাধারণ মুভিটা এখানে শেষ হয়ে যায়। এই মুভি থেকে আমরা এটাই বুঝতে পারি তোমার শারীরিক শক্তির চাইতে বুদ্ধি শক্তি অনেক বড় অবদান। রাগ উত্তেজনা তোমার ক্ষতি ছাড়া নিশ্চয়ই ভালো কিছু করে না। প্রতিকূল অবস্থায় যে নিজেকে টিকিয়ে রাখতে পারে সেই হলো এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী প্রাণী। গল্পটি ভালো লাগলে শুধু একটি মাত্র লাইক করে দিও। আর